হ্যালো গাইস, আবারও চলে এলাম আমি নিঝুম। ভুতুড়ে জগতের পক্ষ থেকে সকলকে আবারও স্বাগতম। আজকে হাজির হয়েছি কোনো এক শেকল বাঁধা ভূতের গল্প নিয়ে। তো আশা করছি অবশ্যই আপনারা সবাই আমার পাশে থাকবেন। ধন্যবাদ। সে আজ থেকে অনেক অনেক দিন আগের কথা, প্রায় 1000 কি 1500 বছর তো হবেই। আমাদের প্রাচীন গ্রিসে অ্যাথেন্স বলে একটা জায়গা ছিল। অ্যাথেন্সের কিছু অপরিচিত নাম নয়। অ্যাথেন্স নামটা আমরা ইতিহাসে কম বেশি সবাই শুনেছি। তো সেই অ্যাথেন্সেরই একটা পাহাড় ঘেরা ছোট্ট গ্রামে এক জঙ্গলের মধ্যে পুরনো একটা বাড়ি ছিল। বাড়িটা অবশ্য অনেকদিন ধরে খালিই পড়েছিল। একে তো নির্জন, তার উপরে আবার পাহাড়ি অঞ্চল, তার উপরে আবার বন জঙ্গল দিয়ে ঘেরা পরিবেশ। কে থাকতে চায় ওখানে ইচ্ছে করে? তাই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। তো লোকজন না থাকলেও বাড়িটা কিন্তু খুব একটা ভাঙাচোরা অবস্থায় ছিল না। অর্থাৎ ইচ্ছে করলেই বাড়ির মালিক বাড়ি পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে যে কাউকে বসবাস করার জন্য দিয়ে দিতে পারে, বা তিনি নিজেও বাস করতে পারেন এরকম। কিন্তু আশ্চর্যের ব্যাপার ছিল যে ওই বাড়ির যে মালিক, সে হাজার চেষ্টা করেও অনেক দিন পর্যন্ত কাউকে ওই বাড়িটা ভাড়া দিতে পারেনি। আসলে পাহাড়ের উপর নির্জন জঙ্গলের মধ্যে অবস্থিত বাড়িটার অনেকটাই বদনাম হয়ে গেছিল। একবার এক শান্তিপ্রিয় ভদ্রলোক বাড়িটা দেখে লোভ সামলাতে না পেরে ছুটি কাটানোর জন্য ওই বাড়িতে বেশ কয়েকটা রাত কাটানোর জন্য চলে আসেন। কিন্তু পরদিন সকালে দেখা গেল যে লোকটির মৃতদেহ পড়ে আছে ওই বাড়িটির দালানে। প্রথম প্রথম ব্যাপারটা নিয়ে তেমন কেউ মাথা ঘামায়নি, তবে যারা তার মৃতদেহটা দেখেছিল তাদের মধ্যে কিছুটা সন্দেহ দানা পাকিয়েছিল। কারণ মৃত্যুর পরেও লোকটির চোখে মুখে একটা অস্বাভাবিক ভয় লেগেছিল, আর চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছিল। কিন্তু পরে বেশি কিছুদিন পর আরেকজন সৈনিক ধরনের লোক সেই বাড়িতে এসেছিল রাত কাটাতে। কিন্তু লোকটি ছিল অসম্ভব সাহসী। সেই লোকটি প্রাণে মরেনি ঠিকই, তবে তার মুখ থেকে রাত্রির অভিজ্ঞতা যা শোনা গিয়েছিল তা ছিল রীতিমতো ভয়াবহ। তিনি যা বলেছিলেন অনেকটা এরকম: খাওয়া দাওয়া সেরে রাত্রে সবে সে শুতে গিয়েছিল, এমন সময় হঠাৎ করে দেখতে পেল ছাই রঙের দাড়িওয়ালা ইয়া চেহারার বিশাল এক বুড়ো হাতে পায়ে শেকল পরা অবস্থায় তার সামনে এসে দাঁড়িয়েছে। ভয়াবহ চেহারার বুড়োটার মুখ থেকে কেমন যেন এক ধরনের ঘো ঘো আওয়াজ বেরোচ্ছিল। সৈনিক পুরুষটি মারা যায়নি ঠিকই, তবে ভয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেছিল। পরদিন জ্ঞান ফিরে পেয়ে সঙ্গে সঙ্গে সে সেই বাড়ি ছেড়ে পালিয়েছিল। তো সৈনিকটির মুখে সব শোনার পর সারা গ্রামে অনেকটাই আতঙ্ক ছড়িয়ে পড়ল। এমনকি দিনের বেলাতেও আর কোনো সাহসী লোক ওই বাড়ির দিকে পা বাড়াতো না। বাড়িটার গায়ে রাতারাতি ভূতের বাড়ি তকমাটা লেগে গেল। বাড়ির মালিক যে ছিল সে সাধারণত ওই বাড়িটা ভাড়া দিয়ে, বাড়ির ভাড়ার যে টাকাটা হতো সেটা দিয়েই নিজের সংসারটা চালাতো। কিন্তু যে মুহূর্তে বাড়িটার ভুতুড়ে বদনাম চারিদিকে ছড়িয়ে পড়লো, তারপর থেকে আর কি ওই বাড়িটা ভাড়া নিতে রাজি হলো না। শেষ পর্যন্ত বাড়ির মালিক জলের দরে বাড়িটা বিক্রি করে দিতে চাইলো। কিন্তু কে কিনবে? কে শখ করে ভূতের হাতে প্রাণ দিতে আসবে? তাই মালিকের আর বাড়িটা বিক্রি করা হলো না। তারপর হঠাৎ করে একদিন দেখা গেল যে একজন সাহসী লোক ওই বাড়িটা কেনার জন্য রাজি হলো। বাড়ির মালিক একজন খদ্দের পেলেন। লোকটি ছিলেন তখনকার দিনে একজন নামকরা দার্শনিক। তো দার্শনিককে মানুষরা সাধারণত নির্জন জায়গাটা একটু বেশি পছন্দ করে। তারা যুক্তি আর তর্ক দিয়ে সবকিছু বিচার বিশ্লেষণ করতেই বেশি ভালোবাসেন। লোক মুখে বাড়িটার অপবাদের কথা এই দার্শনিক লোকটি
কানেও এসেছিল, কিন্তু তিনি মনে প্রাণে কোনো অলৌকিক ব্যাপার বিশ্বাস করতে চাইতেন না। তাই তিনি স্থির করলেন যে বাড়িটাতে গিয়ে উঠবেন, মানুষের মধ্যে ভূতের ভয়ের অযৌক্তিক সংস্কারকে উড়িয়ে দেবেন। বাড়ির মালিকের কাছে গিয়ে তিনি বাড়িটা কেনার বাসনার কথা জানালেন। বাড়ির মালিক তো একদম আকাশ থেকে পড়লেন। তিনি তো খুশিতে আত্মহারা। সে সে আগে ধরেই নিয়েছিল যে এমন ভূতের বাড়ি কোনোদিনও হয়তো ভাড়া বা বিক্রি করা যাবে না। তাই দার্শনিক ভদ্রলোকের প্রস্তাব শুনে আকাশ থেকে পড়ার মতো অবস্থা। সে সঙ্গে সঙ্গে জলের দরে বাড়িটা বিক্রি করে হাঁপ ছেড়ে বাঁচল। আগেই বলেছি, যুক্তি ছাড়া দার্শনিক চলে না। যা চোখে দেখা যায় না, হাত দিয়ে যাকে ছোঁয়া যায় না, অথবা অন্তর দিয়ে যাকে উপলব্ধি করা যায় না, তেমন কিছুতে বিশ্বাস কেন আসবে? এই ধরনের একটা ধারণা ছিল দার্শনিকের। তো যাই হোক, সবশেষে নিজের সব জিনিসপত্র নিয়ে গিয়ে দার্শনিক ভদ্রলোক উঠলেন সত্য কেনা তার সেই বাড়িতে। সারাদিন ধরে নিজের হাতে সবকিছু গোছালেন, নিজের হাতেই সব কাজ করতে লাগলেন, কারণ বাড়িটার এমন একটা বদনাম হয়ে গেছিল যে বেশি পয়সার লোভ দেখিয়েও কোনো চাকর বাকর রাখতে পারেননি তিনি। যাই হোক, সারাদিন পরিশ্রমের পর দার্শনিক ভদ্রলোক বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন। খুব একটা খাবার ইচ্ছে না থাকলেও রাতে সামান্য রুটি আর কফি, মাংস ইত্যাদি দিয়ে রাতের খাবারটা শেষ করলেন। তারপর গিয়ে শুইলেন তার ছোট্ট একটা বিছানায়। মাথার কাছে সেকেলে ধরনের একটা জানালা ছিল, সেটা খুলেই রাখলেন, কারণ প্রচণ্ড গরমের দিন ছিল। রাতের ফুরফুরে হাওয়ায় অত্যন্ত ক্লান্ত দেহে বাতি নিভিয়ে শোয়ার সাথে সাথেই তিনি গভীর ঘুমে তলিয়ে গেলেন। কতক্ষণ ঘুমিয়েছিলেন কে জানে, হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ আর অস্বস্তির মধ্যে তার ঘুমটা ভেঙে গেল। গভীর ঘুমে আচ্ছন্ন মানুষের হঠাৎ ঘুম ভেঙে গেলে প্রকৃতিস্থ হতে স্বাভাবিকভাবেই একটু সময় লাগে। দার্শনিক ভদ্রলোকও একটু সময় নিয়েছিল বুঝতে যে তিনি কোথায় আছেন, কেমনভাবে আছেন। তো তারপর সবকিছু একে একে তার মনে পড়তে লাগলো। তিনি নতুন বাড়িতে এসেছেন, তার নতুন বাড়িতে এটাই প্রথম রাত্রিবাস, সব মনে পড়তে লাগলো। তো কান খাড়া করে অদ্ভুত আওয়াজ আর অস্বস্তিটা বোঝার চেষ্টা করতে লাগলেন। মিনিট 2-3 মরার মতো পড়ে থেকে তিনি বুঝলেন আওয়াজটা অনেকটা শেকলের ঝনঝন আওয়াজের মতো, কিন্তু খুব অস্পষ্ট। কে যেন অনেক দূর থেকে শেকল টেনে টেনে আসছে। ধীরে ধীরে চোখ মেলে তাকালেন দার্শনিক ভদ্রলোক। জমাট অন্ধকার সারা ঘরে ছড়িয়ে আছে। মাথার কাছে জানালা দিয়ে কেবল আকাশটুকু দেখা যায়। অবশ্য সেই সময় আকাশটাকে আলাদা করে চেনা যাচ্ছিল না। আকাশের রং আর ঘরের রং এক হয়ে গিয়েছিল। দার্শনিক ভদ্রলোক কিন্তু চট করে বিছানা থেকে উঠে বসলেন না। তিনি লক্ষ্য করতে চাইলেন ব্যাপারটা কি। আরও একটা অনুভব করলেন তিনি, সমস্ত ঘরের বাতাস কেমন যেন একটা স্তব্ধ হয়ে আছে। একটা দম বন্ধ করা গুমট পরিবেশের সৃষ্টি হয়েছে। অনেকটা সময় যখন এভাবে কেটে গেল আর জমাট বাঁধা অন্ধকারটা যখন ধীরে ধীরে সরে গেল, হঠাৎই তিনি আবিষ্কার করলেন হাতে পায়ে শেকল বাঁধা একটা অস্পষ্ট ছায়ামূর্তি আস্তে আস্তে ভেসে উঠছে। হাত নেড়ে সেই ছায়ামূর্তিটা কি যেন বলতে চাইছে তাকে। মূর্তির দুটো চোখ থেকে যেন জ্বলন্ত আগুনের আভা বেরোচ্ছে। দার্শনিক ছিলেন প্রচণ্ড সাহসী, আগেই বলেছিলাম। তো ভৌতিক কিছুতে তার তেমন বিশ্বাস ছিল না, তবু ভয় না পেলেও একটা অদ্ভুত বিস্ময় তাকে কিছুক্ষণের জন্য আচ্ছন্ন করে ফেলল। তিনি বুঝতে চেষ্টা করলেন জিনিসটা কি, কোনো ভয়ঙ্কর দানব নাকি কোনো অসৎ মানুষ এইভাবে সাজগোজ করে তাকে ভয় দেখাচ্ছে। তো শুয়ে শুয়ে এসব নানান যুক্তিতর্ক যখন তার মনে ঝড় তুলেছে, তখনই তিনি দেখলেন সেই হাতে পায়ে শেকল পরা ছায়ামূর্তিটা ধীরে ধীরে তারই দিকে এগিয়ে আসছে। দু চোখ থেকে তখনও আগুনের আভা বেরোচ্ছে। সে যেন মুখ হাঁ করে আর হাত পা নেড়ে কিছু একটা বলতে চাইছে তাকে।
আর হাত পা নাড়ার সাথে সাথে সে কলের ঝনঝন আওয়াজটাও ক্রমাগত শব্দ তুলছিল। অন্য কেউ হলে তক্ষণে নিশ্চয়ই অজ্ঞান হয়ে যেত ভয়ে, অথবা দুর্বল হৃদয়ের কোনো লোক যদি তার জায়গায় থাকতো হয়তো বা ভয়ে মৃত্যুবরণ করত। কিন্তু অত্যন্ত সাহসী হওয়া এই ভদ্রলোকটির কিছুই হলো না, বরং তিনি যেমন ছিলেন সেভাবেই তাকিয়ে রইলেন ছায়ামূর্তিটার দিকে। আসলে তিনি দেখতে চাইছিলেন মূর্তিটা এরপর ঠিক কী করে। এক মুখ দাড়ি গোঁফের জঙ্গল আর এক মাথা রুক্ষ চুলে মূর্তিটাকে তখন বেশ বীভৎস আর ভয়াবহ মনে হচ্ছিল। তার উপর তার হাতের নখগুলো ছিল বেশ বড় বড়। হাতের তীক্ষ্ণ আর বড় বড় নখ দেখে দার্শনিক ভদ্রলোকের মনে একটা অন্য ধরনের ভয় এলো। ভূত তিনি বিশ্বাস করতেন না। মৃত্যুর পর প্রেতাত্মা মানুষের কতটা ক্ষতি করতে পারে সে সম্বন্ধেও তার কোনো ধারণাই ছিল না। অদেখা এমন কিছু পৃথিবীতে আছে বলেও তার বিশ্বাস ছিল না। ভূতের চেয়ে জ্যান্ত চোর ডাকাত মানুষের বেশি ক্ষতি করে বলেই তিনি মনে করতেন। কিন্তু এখন এখন তিনি কি করবেন? সম্ভাব্য বিপদের থেকে আত্মরক্ষার উপায় ভাবছিলেন যখন হঠাৎ সেই সময়ই দার্শনিক ভদ্রলোকটি লক্ষ্য করলেন মূর্তিটি এক পাও না এগিয়ে এসে পিছু হাঁটতে লাগলো। পিছুতে পিছুতে এক সময় সে ঘর পরিত্যাগ করলো। অশরীরী মূর্তিটিকে পিছিয়ে যেতে দেখে দার্শনিক ভদ্রলোকটি ক্ষণিকের অবশ অবস্থা ত্যাগ করে তড়াক করে বিছানা ছেড়ে উঠলেন। তারপর নিজেও ছুটতে ছুটতে বাইরে এসে দাঁড়ালেন। অশরীরী মূর্তিটা ভূত বা অদ্ভুত যাই হোক, দার্শনিক পরম বিস্ময়ে লক্ষ্য করলেন বারান্দা পার হয়ে মূর্তিটা ধীরে ধীরে নিচে নেমে গেল। তারপর লম্বা উঠোনের ঠিক মাঝ বরাবর দিয়ে হঠাৎই যেন কর্পূরের মতো মিলিয়ে গেল। দার্শনিক একবার চিৎকার করে উঠলেন, জোরে বলে উঠলেন, কে কে ওখানে? কিন্তু কোনো সাড়া শব্দ পেলেন না। কেবল অনেক দূর থেকে ভেসে আসলো অস্পষ্ট ঘোঙানি, আর কিছুই শুনতে পেলেন না তিনি। উঠোনের ঠিক যে জায়গায় মূর্তিটা অদৃশ্য হয়ে গেছিল সেইখানে দাঁড়িয়ে অনেকক্ষণ গুম হয়ে কি যেন ভাবলেন তিনি। আর দু একবার ডাকাডাকি করেও কারো কোনো সাড়া শব্দ বা উত্তর তিনি পেলেন না। বিফল মনোরথ নিয়ে তিনি ঘরে এসে শুয়ে পড়লেন। বাকি রাতটা তিনি অদ্ভুত ব্যাপারটা নিয়ে চিন্তা করতে করতে কাটিয়ে দিলেন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গত রাতে ঠিক যে জায়গা থেকে মূর্তিটা অদৃশ্য হয়ে গেছিল সেখানে এসে অনেক কিছু পর্যবেক্ষণের দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করতে লাগলেন। কিন্তু দিনের বেলায় কোনো কিছুই তার অস্বাভাবিক মনে হলো না। সব কিছুই ঠিকঠাকই ছিল আগের মতো। তো পাহাড়ের টিলায় এই বাড়িটা ছিল লোকালয় থেকে বেশ কিছু দূরে। তার উপর ভুতুড়ে বদনামের জন্য লোকজন, এমনকি কোনো সাহসী পুরুষও এই বাড়ির ত্রিসীমানায় আসতো না। নির্জন নির্বান্ধব এই পরিবেশের দার্শনিক ভদ্রলোক আবার তন্ময় হয়ে গেলেন নিজের পড়াশোনায়। প্রায় সারাদিনই বইয়ের জগতে ডুবে থাকতেন, ফলে রাতের সেই অশরীরী আর অদ্ভুত ঘটনার কথা প্রায় ভুলেই গেলেন। তো পরদিন আবার রাতের খাওয়া দাওয়া সেরে যখন বিছানায় শুতে এলেন তখনই আরেকবার তার গত রাতের ঘটনার কথা মনে পড়ল। কিন্তু ঘটনাটিকে তিনি তেমন আমল দিলেন না। ভাবলেন অত্যধিক ক্লান্তি আর চিন্তাগ্রস্ত থাকার জন্য হয়তো আধা ঘুম আধা জাগরণে তিনি কি দেখেছিলেন। তো বিছানায় শোয়ার সাথে সাথে ঘুম না এলেও কিছুক্ষণের মধ্যে আবার তিনি গভীর ঘুমে তলিয়ে গেলেন। ভয়ডর না থাকার কারণে সব কিছুকে অলীক বলে উড়িয়ে দিলেও আজ রাতেও কিন্তু গত রাতের ঘটনার পুনরাবৃত্তি হলো। এমনকি তার পরের রাতেও একই ব্যাপার ঘটলো। এরপর 3 রাত্রি একইভাবে অশরীরী মূর্তির আবির্ভাব এবং একইভাবে হাত পা নেড়ে কিছু বলতে চাওয়ার চেষ্টা এবং একইভাবে উঠোনের ঠিক একই জায়গায় এসে তার মিলিয়ে যাওয়া দার্শনিককে বেশ ভাবিয়ে তুলল। তিনি কিছুতেই কোনো ব্যাখ্যা দিয়েও বুঝতে পারছিলেন না এটা কেমন করে হচ্ছে, কিভাবে হচ্ছে আর কিভাবেই বা সম্ভব। অবশেষে 4র্থ দিন সকালে দার্শনিক কিন্তু আর সব কিছু নিছক কল্পনা বলে উড়িয়ে দিতে পারলেন না। আবার ভয় পেয়ে বাড়ি ছেড়ে পালিয়েও গেলেন না। তিনি মনে মনে ভাবলেন
নিশ্চয়ই এর মধ্যে অনুসন্ধানের কিছু আছে। সত্যিই যদি কোনো অশরীরী প্রেত হয়ে থাকে তাহলে সে নিশ্চয়ই তাকে কিছু বলতে চাইছে। আর সবচেয়ে যেটা তাকে আকৃষ্ট করলো সেটা হচ্ছে উঠোনের ওই নির্দিষ্ট স্থানটি। কেনই বা প্রতি রাতে অদ্ভুত আর বীভৎস আকৃতির ওই মূর্তি উঠোনের ওই বিশেষ জায়গাতে এসেই হারিয়ে যাচ্ছে? তাহলে ওই জায়গাতে কি তাৎপর্যপূর্ণ কিছু আছে? অবশ্যই এর তদন্ত করা প্রয়োজন। তো চতুর্থ দিন সকালে আলো ফোটার সঙ্গে সঙ্গে দার্শনিক তার বাড়িতে বসে রইলেন না, চলে গেলেন শহরে। প্রথমেই তিনি যোগাযোগ করলেন স্থানীয় ম্যাজিস্ট্রেটের সাথে, সব কথা তাকে খুলে বললেন। তো দার্শনিকের জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে হয়তো ম্যাজিস্ট্রেট সাহেব কাগজের প্রলাপ বলে উড়িয়ে দিতেন, কিন্তু এই দার্শনিক ছিলেন বেশ নামী লোক, জ্ঞানী এবং বুদ্ধিমান হিসেবে তিনি বেশ পরিচিত ছিলেন সকলের কাছে। তাই তার কথাকে অবহেলায় উড়িয়ে দিতে পারলেন না ম্যাজিস্ট্রেট সাহেব। কাল বিলম্ব না করে তিনি বেশ কিছু মজুর নিয়ে ফিরে এলেন দার্শনিকের কেনা নতুন বাড়িতে। তো উঠোনের ঠিক যে জায়গায় এসে অশরীরী সেই মূর্তিটা গত 3 রাতে অদৃশ্য হয়েছে সেই জায়গায় মাটি কোপাতে লাগলো মজুররা। অবশ্য বেশি দূর খুঁড়তে হলো না, সামান্য কয়েক হাত জমির নিচেই পাওয়া গেল একটা আস্ত কঙ্কাল। কঙ্কালটির হাত পা শেকল দিয়ে বাঁধা, শেকলে মচড়ে পড়েছে পুরু হয়ে। প্রেতাত্মায় কোনোদিনই বিশ্বাস ছিল না দার্শনিকের, কিন্তু সব ঘটনা চাক্ষুষ করে তার বিস্ময়ের সীমা রইল না। ম্যাজিস্ট্রেট সাহেবের পরামর্শে ধর্মীয় নিয়মকানুন মেনে কঙ্কালটিকে যথাযথভাবে কবর দেওয়া হলো। আর সব থেকে অদ্ভুত ব্যাপার, কঙ্কালটিকে ভালোভাবে ধর্মীয় রীতি মেনে কবরস্থ করার পর আর কোনোদিনই ওই বাড়িতে সেই অশরীরী মূর্তির আবির্ভাব ঘটেনি। এরপর দার্শনিক বহুদিন সেই বাড়িতে বাস করেছিলেন, আর ওর কোনো কিছু দেখেননি তিনি, কিন্তু তিনি তবু বাড়িটির ব্যাপারে খবর শুরু করলেন। গ্রামের কেউ কিছু ঠিকভাবে বলতে না পারলেও গ্রামের এক অতিবৃদ্ধর মুখে শোনা গেল যে অনেক অনেক দিন আগে নাকি ওই বাড়িতে এক কৃতদাসকে সামান্য অপরাধীর জন্য ওইভাবে হাতে পায়ে শেকল বেঁধে জীবন্ত কবর দেওয়া হয়েছিল ওই বাড়িতে। এ ঘটনা সত্য কি মিথ্যা জানার কোনো উপায় ছিল না, লোকমুখে শোনা ছিল। তবে দার্শনিক বুঝতে পেরেছিলেন যে মৃত্যুর পরেও আত্মার আসা যাওয়া থাকে, আর সে আত্মা যদি অতৃপ্ত হয় তাহলে অশরীরী রূপ নিয়ে মানুষকে দেখা দিতে পারে। হয়তোবা সেই অশরীরী আত্মাটি তার অতৃপ্ত আত্মাকে তৃপ্ততা দান করার জন্য বা তার আত্মার মুক্তির জন্যই এভাবে মানুষের কাছে আসতো, কিন্তু মানুষ বুঝতে ভুল করত। তো গাইস, এই ছিল আজকের ঘটনা। আবারও হাজির হব নতুন কোনো ঘটনা নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুতুড়ে জগতের সাথেই থাকবেন। ধন্যবাদ।